চট্টগ্রাম পার্বত্য জেলা ও কক্সবাজার থেকে নামছে বন্যার পানি, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন, দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কোনো ঘুম যাওয়া জায়গা তো নাই, থাকার জায়গাও নাই, মানে খুব কষ্টতে আছে আর কি। জায়গা জমিন শাখা গিয়া খেতে হলা সব নষ্ট গিয়ে আমাদের কিছু নাই। খাওয়ার যা ছিল সবগুলো বেশি নিয়ে গেছে নদীতে। মোটর শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ। হঠাৎ কর্মবিরতিতে ভোগান্তিতে যাত্রীরা। গাইডের টাইম নিয়ে যদি আমি না পাই সেক্ষেত্রে তো অবশ্যই আমার গন্তব্যে পৌঁছাতে পারবো না। মানুষের যাতায়াতের সমস্যা, অনেক কষ্ট ভোগান্তি। খুলনায় দীর্ঘদিন ধরে বেহাল সোনাডাঙ্গা বাইপাস সংযোগ সড়ক চলাচলে পোহাতে হচ্ছে দুর্ভোগ, সংস্কার কাজ নিয়েও প্রশ্ন। দর্শক, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। বৃষ্টিপাত কমে আসায় চট্টগ্রাম পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যা কবলিত এলাকা থেকে পানি নামছে, তবে ভোগান্তি কাটেনি দুর্গত এলাকার মানুষের। পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে বন্যার ক্ষতচিহ্ন। চট্টগ্রামের বাঁশখালী থেকে ধীরে ধীরে বানের পানি নামলেও এখনও অনেক এলাকা তলিয়ে রয়েছে। চরম ভোগান্তিতে দিন কাটছে বাসিন্দাদের। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। সাতকানিয়া উপজেলার বেশিরভাগ এলাকা থেকে পানি নেমেছে, তবে দুর্ভোগ কাটেনি। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে অনেকের বসতভিটা। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক। বানের পানি নেমে যাওয়ায় সাতকানিয়া পৌর সদরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। জায়গা জমিন শাখা গিয়া খেতে হলা সব নষ্ট গিয়ে আমাদের কিছু নাই। আমরা খাইতে চাইতে অনেক কষ্ট হয়েছে। টাকার বসত বাড়ি সবগুলো চলে গেছে। খাওয়ার যা ছিল সবগুলো বেশি নিয়ে গেছে নদীতে। সাপ ঢুকতেছে, বিচ্ছু ঢুকতেছে। আগ্রমল দিকে মনে করো নাতুন বেগিনল দিকে আগ্রমতল দিয়ে বাসিল গিয়ে আর আগ্রমতন মেডিসে হলো। কক্সবাজারেও বন্যা কবলিত বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে, তবে চকরিয়া ও পেকুয়ার অনেক নিচু এলাকা এখনো পানিতে তলিয়ে আছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা অপ্রতুল বলে অভিযোগ করছেন স্থানীয়রা। বন্যায় বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি ক্ষতি হয়েছে সবজিসহ ফসলেরও। ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ। বান্দরবানে সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশিরভাগ নিম্নাঞ্চল থেকে নেমে গেছে পানি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে বানভাসীরা। পানি কমতে থাকায় ধীরে ধীরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি মেরামত নিয়ে দুশ্চিন্তায় ভুক্তভোগীরা। জায়গা ভাঙিয়ে গেছে, অনেক ঘর ভাঙিয়ে গেছে, বেড়া সেরা ভাঙিয়ে পড়ে গেছে। ওইগুলো আবার পুনরায় ঠিক করতে হবে, কষ্ট হইলো। কোনো ঘুম যাওয়া জায়গা তো নাই, থাকার জায়গাও নাই, মানে খুব কষ্টতে আছে আর কি। এদিকে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলার অনেক নিচু এলাকা এখনো পানিতে তলিয়ে রয়েছে। ভোগান্তিতে দিন কাটছে বাসিন্দাদের। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর, সড়ক ও ফসলি জমি। এখনো স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। বান্দরবানের সাথে এখনো সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ি ও দিঘি নালার সরাসরি সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। রিফাত, পানিবন্দী এলাকার পরিস্থিতি জানাবেন, আর প্রত্যন্ত এলাকার ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে কিনা, পাচ্ছেন কিনা ত্রাণ, সে বিষয়ে একটু জানাবেন। যদি বলি, আমরা দেখছি যে আসলে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে যে ত্রাণগুলো আসলে একেবারে দুর্গম যে অঞ্চলগুলো রয়েছে সেখানে বিলি করা হচ্ছে, সেটি প্রয়োজনের তুলনায় স্থানীয়রা যেটি বলছেন আসলে অপ্রতুল। এবং যে ত্রাণ সামগ্রীগুলো দেওয়া হচ্ছে সেখানে যে উপকরণগুলো আছে সেগুলো নিয়েও আসলে তাদের প্রশ্ন রয়েছে। অর্থাৎ একেবারে অধিক গুরুত্বপূর্ণ যে পণ্যগুলো সেগুলো আসলে সেখানে থাকছে না বলে তারা অভিযোগ করছেন। এক কথায় বলা চলে যে ত্রাণ সামগ্রী বিতরণের যে কার্যক্রম সেটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এবং পানিবন্দী এখনও সাতকানিয়ার অধিকাংশ এলাকার মানুষ, অর্থাৎ
আমরা এখন যে জায়গাটিতে আছি এটি এইচইউ ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা এলাকা এবং এই যে এলাকার আসলে প্রায় 5,000-এর অধিক মানুষ কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। ঘরবাড়িগুলো থেকে এখনো পানি নামতে শুরু করেনি। আমরা যেদিকেই যাচ্ছি আসলে সেদিকেই হাঁটু থেকে কোমর পানি আসলে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা চলে যে এই যে অবস্থা সেটি আসলে কখন নাগাদ স্বাভাবিক হবে, মানুষ আসলে সেদিকেই তাকিয়ে রয়েছেন এবং সেই অপেক্ষায় রয়েছেন এবং বন্যা পরবর্তী আসলে যে ক্ষয়ক্ষতি সেটি এখন দৃশ্যমান হওয়া শুরু করেছে। স্বাভাবিকভাবেই এই অঞ্চলের মানুষ যেহেতু পিছিয়ে পড়া জনপদ, এই অঞ্চলের মানুষ স্বাভাবিকভাবেই সরকারের ত্রাণ সহায়তা কিংবা এই যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো পুষিয়ে দেওয়ার আসলে আহ্বান জানাচ্ছেন। জ্যোতি। রিফাত, আপনাকে ধন্যবাদ। এদিকে বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে তিস্তার পানি। সকালে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও দুপুরে তা কিছুটা কমে 5 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোয় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরাঞ্চলের লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। গতকালের ভারী বৃষ্টিতে এখনও জলমগ্ন কুমিল্লার বিসিক শিল্পনগরী সহ আশেপাশের কয়েকটি এলাকা। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, জলাবদ্ধ এলাকার চিত্র কেমন দেখতে পাচ্ছেন সে বিষয়ে জানাবেন, আর দুর্ভোগের বিষয়ে স্থানীয়রা আসলে কি বলছেন সে বিষয়েও একটু আমাদেরকে জানাবেন। বেশ ভিতরের প্রতিটি সড়কেই কিন্তু এই ধরনের জলমগ্ন অবস্থা, আর এটি কিন্তু বছরের বেশিরভাগ সময়ই কিন্তু থাকে, কারণ শহরের পানিগুলো কিন্তু যখন নেমে আসে এই এলাকাগুলো ঢালু হয়, এখানেই কিন্তু আসলে পানি এসে জড়ো হয়। তো দীর্ঘদিন ধরেই কিন্তু সিটি কর্পোরেশন এবং যে বিসিক শিল্পনগরী যে আসলে একটি সমন্বয়হীনতা ছিল সেটি আসলে কাটতে শুরু করেছে। আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম সিটি প্রশাসকের সঙ্গে, তিনি যেটি জানিয়েছেন যে আসলে এই এলাকাটি যে জলমগ্ন থাকে সেই নিরসনে তারা উদ্যোগ নিয়েছেন, আসলে শীঘ্রই তাদের সেই কাজটি তারা বাস্তবায়ন করবে। তো এই এলাকাটি আসলে নিচু হওয়ার তার মূল কারণ এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, এই এলাকাটিতে কিন্তু বেশিরভাগ হাউজিং প্রকল্প অর্থাৎ অপরিকল্পিত নগরায়ন কিংবা নগরের বাহিরের যে অংশটিতে পড়েছে, আসলে অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা না রেখেই কিন্তু বহুতল। খোকন, আপনাকে ধন্যবাদ। মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশন গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে বন্ধ রয়েছে সব রুটে বাস চলাচল। সকাল থেকে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অগ্রিম টিকিট কাটা থাকলেও গন্তব্যে যেতে পারছেন না যাত্রীরা। কাউন্টারে এসে ফিরতে হচ্ছে তাদের। বাস কাউন্টার কর্তৃপক্ষ বলছে, বাস বন্ধ থাকায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে, তবে কখন থেকে বাস চালু হবে তা বলতে পারেনি তারা। শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশন গঠন উপলক্ষে সভার আয়োজন করা হয়। এ সময় নির্বাচন কমিশনে মালিক পক্ষের প্রতিনিধির নাম প্রস্তাব করায় প্রতিবাদ জানায় শ্রমিকরা। এ নিয়ে দ্বন্দ্বের জেরে সভা প্রত্যাখ্যান করে কর্মবিরতির ঘোষণা দেয় শ্রমিক পক্ষ। আজকে রাত্রে রওনা দেবো, সেক্ষেত্রে গাড়িটার টাইমলি যদি আমি না পাই সেক্ষেত্রে তো অবশ্যই আমার গন্তব্যে পৌঁছাতে পারবো না। আমাদের নির্ধারিত সময় পৌঁছানো লাগবে, কোনো ওয়ে নাই। যদি না পৌঁছাতে পারি তাহলে মিনিটটা মিস করবো। গাড়ি বন্ধ না, শ্রমিকরা কর্মবিরতি করেছে তাদের সুন্দর সুষ্ঠু নির্বাচনকে পাওয়ার জন্য। ওই দাবিটা বাস্তবায়ন হলে ছেড়বে, না হলে ধরেন এরকমই আছে। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, যাত্রীদের ভোগান্তির বিষয়ে জানাবেন, আর যে সমস্যাটা সেটা সমাধানে আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা সে বিষয়ে একটু জানাবেন। এখন পর্যন্ত আলোচনার কোনো সিদ্ধান্তের বিষয়ে যারা শ্রমিকদের নেতা রয়েছে মোটর শ্রমিক ইউনিয়নের এবং যারা মালিক পক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, এখন পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সকাল থেকে রাজশাহীর আমি রয়েছি শিরোইল যে ঢাকা বাস স্ট্যান্ডে, এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যারা যাত্রী তারা আসছেন, এসে আসলে তারা হতাশা নিয়ে কিন্তু ফিরছেন এবং অনেকে কিন্তু যেহেতু ঢাকাসহ বিভিন্ন জায়গাতে যেতে হবে সেক্ষেত্রে ট্রেনে কিন্তু বাড়তি যে চাপ সেটি কিন্তু পড়েছে। এবং রাজশাহীর এই ঢাকা বাস স্ট্যান্ডে যতটুকু আমি দেখতে পাচ্ছি যে হানিফ এন্টারপ্রাইজ, দেশ ট্রাভেলস, গ্রামীণ
শ্যামলী সহ বিভিন্ন যে এখান থেকে কিন্তু রাজশাহী থেকে ঢাকাতে কিন্তু যে যাত্রীগুলো যায় তারা সকাল থেকে আসছেন কাউন্টারগুলোতে এবং কাউন্টারে এসেই তারা জানতে পাচ্ছেন যে বাস চলাচল বন্ধ এবং যাদের খুবই জরুরি দরকার তারা আসলে ট্রেনে যাওয়ার চেষ্টা করছেন, তবে ট্রেনে অতিরিক্ত চাপ সেটি কিন্তু পড়েছে এবং এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আলোচনা সিদ্ধান্ত কিন্তু নেয়নি মোটর শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা এখন পর্যন্ত যতটুকু আমি দেখতে পাচ্ছি যে ব্যাপক ভোগান্তি কিন্তু সৃষ্টি হয়েছে এবং গতকালকে দুপুরের পরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু শ্রমিকদের পক্ষ থেকে কিন্তু সেখানে সভার আয়োজন করা হয়, সেখানে মালিক পক্ষও যায়, সেখানে কিন্তু তর্কাতর্কির এক পর্যায়ে শ্রমিক পক্ষ বের হয়ে আসে এবং এসে এখানে কিন্তু বাস চলাচল তারা বাস চালাবেন না এবং তারা ধর্মঘট ডাকে এবং এখন পর্যন্ত আমি রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ড, ঢাকা বাস স্ট্যান্ড, ভদ্রা বাস স্ট্যান্ড ঘুরে দেখেছি যে যারা যাত্রী রয়েছেন তারা আসছেন, এসে আসলে হতাশা নিয়ে ফিরছেন এবং যাত্রীদের প্রত্যাশা খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই বাস চলাচল শুরু হয় এবং শ্রমিকরা যেন তাদের যে ধর্মঘট সেটি কিন্তু প্রত্যাহার করে নেন। যাত্রীদের প্রত্যাশা কিন্তু সেটি। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। খুলনা শহরে প্রবেশের অন্যতম পথ সোনাডাঙ্গা বাইপাস সংযোগ সড়ক। শহরের যানজট নিরসন ও মানুষের ভোগান্তি লাঘবের জন্য 2013 সালে প্রায় 2 কিলোমিটার দূরত্বের এই সড়কটি নির্মাণ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়ে একসময়ের পিচ ডালা এই সড়কে এখন পিচের কোনো অস্তিত্ব নেই। শহরে প্রবেশের এমন গুরুত্বপূর্ণ সড়ককে ইটের সড়কে পরিণত করায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নগরবাসীর মধ্যে। খুলনা শহরে প্রবেশের অন্যতম ব্যস্ত পথ সোনাডাঙ্গা বাইপাস সংযোগ সড়ক। খুলনা ফুলতলা বাইপাস সড়কের জয়বাংলা মোড় থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনালের এমএ বাড়ি সড়ক পর্যন্ত 60 ফুট প্রশস্তের এই সড়কের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। 2013 সালে যানজট নিরসন এবং নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে সড়কটি নির্মাণ করে কেডিএ, কিন্তু সময়ের ব্যবধানে পিচঢালা সড়কটির বেশিরভাগ জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বসানো হচ্ছে ইটের সোলিং। তবে এর ফলে শহরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন নগরবাসী। যে রাস্তায় 64 জেলায় আপনার বাস যান চলাচল করে সেই রাস্তায় ইটের সোলিং হচ্ছে, এটা একটা হাস্য ছাড়া কিছুই না। একটা সিটি কর্পোরেশনের মধ্যে যদি ইটের সোলিং হয় তাহলে কীরকম হয়? বাইপাস মহাসড়ক থেকে ময়ূরী ব্রিজ পর্যন্ত 1.3 কিলোমিটার অংশ পড়েছে সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে, যা 2019 সালে এলজিইডির কাছে হস্তান্তর করে কেডিএ। এছাড়া গত বছর শহরের আধা কিলোমিটার সড়কের অংশ বুঝে নেয় সিটি কর্পোরেশন। এরপর সেখানে সংস্কার কাজ শুরু করে তারা। 1 বছর পর এলজিইডি সড়কটির 1.3 কিলোমিটার অংশে ইটের সোলিংয়ের কাজ শুরু করে, যা বর্তমানে চলমান। প্রায় 1 মাস ধরে সড়কের 2 অংশ বন্ধ করে সংস্কার কাজ করায় বিপাকে পড়েছেন এলাকাবাসী। রোডটা অনেক খারাপ, বাসে করে যাওয়া আসা করতে গেলেও অনেক কষ্ট, অনেক ধাক্কা লাগে। জাতীয় কোনো নেতা আসে তখনই রাস্তাটা কাজ চলে, আবার 2 মাস পরে 1 মাস পরে আবার সেই নগরবাসীর দুর্ভোগ। একটু উন্নত মানের রাস্তা, একটু বেশি বরাদ্দ দিয়ে যাতে করে এটা একটা টেকসই সড়ক হয়। সড়কে চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ীভাবে ইটের সোলিং করা হয়েছে বলে দাবি এলজিইডি ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। ভবিষ্যতে স্থায়ীভাবে উন্নত মানের সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। পিচ আদৌ ওখানে টেকসই হবে না, যেহেতু ওয়াটার টেবিলটা অনেক উপরে, এজন্য ওখানে আমাদের যে রিজিড পেভমেন্ট যেটা করা হয় সেটাই ওখানে সাস্টেইন করবে দীর্ঘ সময় ধরে। ইটের সড়ক আসলে না, এটা যেটা হয়েছে আমরা কিছু রিপেয়ার কাজ করেছি ওখানে সিটি কর্পোরেশনের পক্ষে। রিপেয়ার ইট দিয়ে শুধু সোলিং করে যান যাতে ঠিকমতো চলাচল করতে পারে রাস্তাটা সচল রেখেছি। দ্রুত নগরের প্রবেশপথগুলো আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। আমাদের পার্ট এবং সোনাডাঙ্গা বাইপাসের আমাদের পার্ট এবং এলজিডি পার্ট সেটাও দীর্ঘদিন অচল ছিল। আমরা দায়িত্ব প্রাপ্তির পরে আমি এই 3টে রাস্তা নিয়ে কাজ করেছি, ইনশাল্লাহ সুফল হবে। খুলনা শহরের গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত টেকসই ও আধুনিকভাবে নির্মাণে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। হবিগঞ্জে বন্যা কবলিত গ্রামগুলোতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিশেষ ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে বিজিবি। জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করে
55 বিজিবি ব্যাটালিয়ন। এ সময় 400টি পরিবারের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি 200টি পরিবারকে ত্রাণ সামগ্রী এবং আরও 200টি পরিবারকে রান্না করা খাবার দেয়া হয়। এছাড়া পশু বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল 150টি গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেয়। ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকায় শুকনা খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।